যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ, বন্ধ করো না পাখা। এ নহে মুখর বনমর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে। এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কলকল্লোলে দুলিছে। কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীর কোথা আশ্রয় শাখা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ, বন্ধ করো না পাখা। নমস্কার, আমি প্রীতম। আপনারা সবাই জানেন আগামী 22শে শ্রাবণ মাঙ্গলিকের পরিচালনায় অনুষ্ঠিত হতে চলেছে ছায়াবটের ছায়ে। অনুষ্ঠানে যেসব গান ও কবিতার কোলাজ আমরা করব, তারই একটা টুকরো আমি শোনালাম দুঃসময় থেকে। পুরোটা যদি শুনতে হয় তাহলে কিন্তু আপনাদের আসতেই হবে নজরুল সদনে। আপনারা ইতিমধ্যে এটাও জানেন এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন বিশিষ্ট নৃত্যশিল্পী নন্দিনী মিত্র। কয়েকটি কবিতা তিনি নৃত্য ভঙ্গিমায় তুলে ধরবেন, দুঃসময় তার মধ্যে একটা। তিনি এখানে নাচের মুদ্রায় তুলে ধরবেন অজগরের আক্রোশ। আস্তে আস্তে আরও ডিটেলস আপনাদের জানাবো আমার পরের ভিডিওগুলোতে। প্রবেশপত্রটা দ্রুত সংগ্রহ করে নিন, লিঙ্কটা পাবেন কমেন্ট বক্সে। দেখা হবে। বাহ, ধন্যবাদ। আশ্বস্ত হলাম। কমেন্ট সেকশনে টিকিটের লিঙ্কটা দেওয়া আছে। এগিয়ে চলার সাহস পেলাম। ধন্যবাদ, ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। ঋদ্ধ হলাম। সবেতেই এরা ঋদ্ধ হচ্ছেন। আর ঋদ্ধির নমুনা কি না, অজাগর মানে অজগর সাপ। সেই সাপ আবার নাকি মঞ্চে নাচবে, সেই নাচ আবার লোকে টিকিট কেটে এসে দেখবে। অথচ অজাগর মানে অজাগর, মানে জাগর শব্দের বিপরীত শব্দ ঘুমন্ত। এটা মাথায় ঢুকছে না। অবশ্য ঢুকবেই বা কি করে? শব্দ, পদ, ধাতু, প্রত্যয়, উপসর্গ এসব সম্পর্কে কিঞ্চিত ধারণা থাকলে তবে তো ঢুকবে। গেছে কেটে। এসব সম্পর্কে তো কিঞ্চিত বোধগম্যি থাকতে হবে। এখন সংস্কৃত শিক্ষা ছাড়া সেটা অসম্ভব। ঋদ্ধিমানদের তো সে বালাই নেই, কাজী তাদের মাথায় আর কিছু ঢুকছেই না।
হ্যাঁ, কেমন শিখছেন সে তো বোঝাই যাচ্ছে। একে সঠিক, তাই আবার আমাদের কে। এক সময় মুখের ভাষায় হয়তো আমাদেরকে তোমাদেরকে প্রচলন ছিল, এবং তার কিন্তু সেই প্রভাব কিন্তু আমরা কখনো কখনো সাহিত্যের ক্ষেত্রেও পেয়েছি। আমার মনে হয় মান্যচলিতে এখন কিন্তু মুখের ভাষাতেও এই আমাদেরকে তোমাদেরকে ব্যবহার কিন্তু হয় না। সুতরাং আমার বক্তব্য হচ্ছে এখানে কে দেয়াটা কিন্তু বাহুল্য, আমাদের বলাটাই যথেষ্ট। আমাদেরকে তোমাদেরকে কিন্তু প্রয়োগটা আমার মনে হয় ঠিক নয়। সুতরাং আমরা বলবো কালকের মধ্যে তোমাদের এই কাজটা শেষ করতে হবে। তোমাদের কে এই কাজটা শেষ করতে হবে। মান্য বাংলায় এই অনাচার চলে না ভাই, এটা দুর্ভাগ্যজনক। কি বললেন? সবাই তাই বলে, সবাই ভুল বলে। গ্যালিলিও যখন বলেছিল, মেজরিটি বলেছিল গ্যালিলিও ভুল বলছে। তাতে কি বিজ্ঞানটা পাল্টে গেছিল? সেম ফর দ্য গ্রামার। আমরা ভাষাতত্ত্বে একটা ইকোনমির কথা বলি, অর্থাৎ মানে আমরা ভাষাতত্ত্বে বলি ফর্ম এবং এক্সপ্রেশন। ভাষাতত্ত্বের একটা বিশ্বজনীন প্রক্রিয়া হলো যাকে আমরা বলি ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সালস, বা বিশ্বভাষা বা বিশ্বজনীন ভাষার যে গ্রামার, ব্যাকরণ, তার মধ্যে দেখতে পাওয়া যায় যে ফর্ম যত সহজ হবে এক্সপ্রেশনও কিন্তু তত সহজ হবে, ফর্ম যত জটিল হবে এক্সপ্রেশনও তত জটিল হবে। যে ক্ষেত্রে জটিলতার দরকার নেই সেক্ষেত্রে ভাষাটার স্বাভাবিক প্রবণতা হলো সরলীকৃত করে নেয়া। এবং আমাদেরকে আর আমাদের, আর তোমাদেরকে আর তোমাদের মধ্যে দেখুন অপেক্ষাকৃত সরলীকৃত এক্সপ্রেশন হলো আমাদের, তোমাদের। এবং আমার মনে হয় এই প্রক্রিয়াটার জন্যই বোধহয় হয়তো ধীরে ধীরে দেখবেন, যেটা আমার নিজস্ব অনুমান, যে কের ব্যবহারটা কিন্তু ক্রমশ কমতে কমতে প্রায় লুপ্ত হতে চলেছে। আচ্ছা, এই যে বলা হচ্ছে যে ফর্ম যত সহজ হবে এক্সপ্রেশন তত সহজ হবে, আর ফর্ম যত জটিল হবে এক্সপ্রেশন তত জটিল হবে, সেক্ষেত্রে আর কে বিভক্তি ব্যবহারের কোনো প্রয়োজন থাকবে না। কিন্তু এই থিওরি কি বাস্তবে আদৌ খাটছে যে না, সে তো দেখাই যাচ্ছে, এবং সেটাই স্বাভাবিক। এর কারণটা ব্যাখ্যা করছেন রবীন্দ্রনাথ তার বাংলা ভাষা পরিচয় বইটিতে। উনি লিখছেন, একটু খেয়াল করে শুনবেন, আমাকে তোমার খাওয়াতে হবে, বাক্যটা স্পষ্ট, গোল বাঁধে বহুবচনের বেলায়, কেননা বহুবচনের সম্বন্ধ পদে দের আর কর্মকারকে দের একই চেহারার। এর একমাত্র উপায় কে বিভক্তি দ্বারা কর্মকারককে নিঃসংশয় করা। আমাদেরকে তোমাদের খাওয়াতে হবে বললে নিশ্চিন্ত মনে নিমন্ত্রণে যাওয়া যায়। সম্বন্ধকারকের চিহ্নে কর্মকারকের কাজ চালিয়ে নেওয়া ভাষার অমার্জনীয় ঢিলেমি। কে বিভক্তি আগে তো মুখের কথায় খুবই চলতো। মুখের কথায় মানে কি, বিশেষত সাধু ভাষায় চলতো। যেমন আমাদিগকে, তাহাদিগকে, বালকদিগকে, এমনকি তাদেরকে, ছেলেদেরকে, এটাও চলতো। তো এখন তো সাধু ভাষার ব্যবহার ঠিক সেরকমভাবে নেই। মানে চলিত ভাষায় ষষ্ঠী বিভক্তি লেগে গেলে আর কি এটা খুব একটা দরকার হয় না এখন। মানে যদি আমি বলি আমাদেরকে, তোমাদেরকে, তাদেরকে, তাহলে পরে হ্যাঁ মুখে চলে আসে, কিন্তু লিখিত ভাষায় লেখা ঠিক না, একটু আর্কেইক লাগবে আর কি, প্রয়োজন হয় না। এবং তুমি যদি সুনীতিবাবুর ব্যাকরণ বই দেখো বা মামনদেবের ব্যাকরণ বই দেখো, সেখানে ওই কেটা তাদের যদি থাকে, তাদের বা আমাদের, আপনার কে বিভক্তি নেই। আবশ্যিক করে দেওয়া উচিত। কারণ নইলে ওই যে সেই রবীন্দ্রনাথ কিন্তু লিখেছিলেন, আমাদের তোমাদের খাওয়াতে হবে বললে কে কাকে খাওয়াবে বোঝা যায় না বাংলায়। হ্যাঁ, এই যে আমার মনে হয় যেটা কর্মকারক তার সঙ্গে কে যোগ করা বাধ্যতামূলক করা উচিত। মানে তুমি কর্মকারকের মানে তুমি বহুবচনের সর্বনামের কথা বলছো, তাই তো? আমার মতে কে যোগ করা উচিত। আর মুখের কথা যে জিনিসটা স্বাভাবিকভাবে আসে, সেই জিনিসটাকে জোর করে লেখায় আটকে রাখাটা ভাষার পক্ষে একটা অত্যাচার।
যে জিনিসটা কৃত্রিমভাবে, মানে হঠাৎ দুজন লোক ঠিক করলো যে আমরা এইভাবে লিখবো, আমরা এখন রবীন্দ্রনাথ বানান গ দিয়ে লিখতে শুরু করব, এরমভাবে যদি কেউ ভাবে সেটা অন্য জিনিস। কিন্তু সমস্ত লোকে যেটা করছে সেটা একটা জোর করে না সমস্ত লোক বোকা, এইটা বলাটা ভাষার ক্ষেত্রে খুব কোনো ভালো ভালো ব্যাপার নয়। এই নিয়মটা মানে এসেছিল কি করে? মানে সাধু ভাষাতেও তো আমাদিগকে তোমাদিগকে ছিল। এই প্রশ্নটার উত্তর আমি জানি না, এই প্রশ্নটার উত্তর আমি জানি না। তবে মানে আমার অনুমান কিছু লোক নিশ্চয়ই কেটা ছাড়াও বলতেন, এবং কোনো না কোনোভাবে তাদেরটা হয়তো বেশি কলকে পেয়ে গেছে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, সাধু ভাষাতেও তো কে ছিল, এটা ছাড়াটা খুবই অন্যায় হয়েছে। তবে আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, যে বাংলার শুধু মান্য ভাষা দিয়েই তো বাংলা তৈরি নয়, যে বাংলার যে আরও উপভাষাগুলি আছে সেই উপভাষাগুলির মধ্যে কিন্তু নিশ্চয়ই কোথাও এর ব্যবহার থাকতে পারে। উপভাষার প্রভাবে মান্যচলিতে ব্যবহার হবে কি হবে না এটা কিন্তু বিতর্কিত বিষয়। কেননা বাংলা বলতে আমি ওই কথাটাই বলবো যে আমরা যে একটা পার্টিকুলার এরিয়ার বাংলাটাকে সোকল স্ট্যান্ডার্ড বাংলা বলে ধরি না, কিন্তু আমরা যদি দেখি বাঁকুড়ার বাংলা, আমরা যদি দেখি মেদিনীপুরের বাংলা, এগুলো কিন্তু অনেক আলাদা। তো এখন এদিককার লোকরাও তো মানে এখন যেহেতু মিনস অফ ট্রান্সপোর্ট বেটার হয়ে গেছে, লোক এদিক ওদিক যাচ্ছে, তো এইসব বাংলাগুলোও তো আরও যেগুলো আগে আমরা বলতে পারি মার্জিনালাইজ ছিল, ওগুলো তো আরও সেন্টারে আসছে। তো তার প্রভাবও তো আমাদের এই মেন স্ট্রিম বাংলায় পড়বে। দেশ থেকে ব্যাকরণ শিক্ষাটা উবে গেছে আজ, ফলে মেজরিটি লোক ভুল বাংলা বলছে। কিন্তু তাতে তো ব্যাকরণটা বদলে যাচ্ছে না। বাংলা ভাষা তো এসেছে সংস্কৃত থেকে, তো সেই ভাষাটা শিখতে তো একটা মিনিমাম পদ্ধতি লাগে। দুদিনে তো এই ভাষাটা শিখে ফেলা যায় না। উফ, মাথাটা ধরে গেল। এই সহমত আর সঠিক যেন মহামারী লেগেছে। দেখো, সহমতে দুটো শব্দই কিন্তু তৎসম শব্দ, সহ তৎসম শব্দ, মত তৎসম শব্দ। তো যেহেতু বাংলা কোনো অভিধানে সহমত কথাটা নেই, সেই জন্য আমি ব্যবহার করি না। আমি একমতই বলি, একমত থেকে ঐকমত্য, সহমত থেকে সাহমত্য কোথাও নেই। সহমতই নেই, তার সহমত হবে না। একমত বা সহমত কী করে হই বলুন তো? শঙ্খ ঘোষের কথার পিঠে কথা পড়ছিলাম, বুঝলেন? তাতে আবু সাইদ আইয়ুব প্রসঙ্গে শঙ্খ ঘোষ এক জায়গায় লিখছেন, শিল্পীর কাজ বিষয়ে আইয়ুব যা বলেছেন এখানে, তার সঙ্গে মনে হয় সকলেই সহমত হবেন। এইবার সরাসরি সংস্কৃত থেকে এসেছে একমত শব্দটি। এই শব্দ থেকে ভাববাচক বিশেষ্য করতে হলে স্নেহ প্রত্যয় যোগ করতে হবে। করে কি পাই? ঐকমত্য, অর্থাৎ কনসেনসাস। বাংলায় বহুল প্রচলিত এই শব্দটি। কিন্তু সহমত থেকে ভাববাচক বিশেষ্য করলে আমরা কি পাবো? সাহমত্য। এরকম কোনো শব্দ আপনারা বাংলায় শুনেছেন কোনোদিন? শোনেননি, সম্ভব নয়, কারণ এরকম শব্দ নেই। সুতরাং একমতের মতো একটা নির্ভুল শব্দ ছেড়ে সহমত ব্যবহার করার কোনো অর্থই নেই। ধন্যবাদ রফিক সাহেব। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এখানে কাটো। রোলিং অ্যান্ড অ্যাকশন। আপনিও তো ভুলতে বসেছেন মশাই। কমেন্ট না করে
কিঞ্চিত ভাষা চর্চা করুন। সঠিক শব্দটা ঠিক নয়, আর মান্য ভাষায় আসলেই শব্দটাও চলে না, বুঝলেন? হ্যাঁ, ওটা হিন্দি अलग हीर অনুবাদ। এই কালকেই বোধহয় দেখছিলাম সোশ্যাল মিডিয়ায়, কে যেন লিখেছে একটা, কি, হ্যাঁ, সাউথ ইন্ডিয়ান ছবিতে ভিএফএক্স আলাদাই লেভেলের, ভাবুন। হ্যাঁ, ওই কেন কি তো মহামারীর আকার নিয়েছে এখন। বাংলা একটা শব্দ আছে কেন না, কিন্তু তাতে তো আর বাঙালির মন ভরছে না, তাই হিন্দি থেকে কেউ কিকে ধার করে নিয়ে আসতে হচ্ছে। কি অধঃপতন ভাবু। আরো আছে, বলছি দাঁড়ান, আরো আছে। যেমন ধরুন শুরুয়াত, আধারিত, औकात, আরো কত বলবো। বাংলা ভাষাটা এভাবে আর কত বিপন্ন হবে বলুন তো। ভাষাটি কত সহজে বিপন্ন হয় না, তবে এই যে কটা শব্দ বললে তার এক একটা সম্বন্ধে আমার এক এক রকম অভিমত আছে। যেমন কেননার জায়গায় কেউ যদি কেন কি বলে, তাহলে মানে আমি পছন্দ করি না, আমি কখনো বলিও না, কিন্তু বললে তাতে ভাষার কিচ্ছু আসে যায় না। শুরুয়াত বলার মানে হচ্ছে এই যে শুরু কথাটা যে আমরা বিশেষ অর্থে ব্যবহার করতাম, সেটাতে কেউ সন্তুষ্ট বোধ করছে না, তার সঙ্গে আর একটা কিছু যোগ না করলে ওটা যথেষ্ট বিশেষ্য হচ্ছে না, এরকম একটা মনে হচ্ছে। এখন এর ফলে অন্যান্য কিছু শব্দ তাতে প্রভাবিত হবে কি না আমি জানি না। উপলব্ধ যেভাবে আজকাল ব্যবহার হয় সেটা আমার মতে করা উচিত নয়। উপলব্ধ মানে যেটা পাওয়া হয়ে গেছে, আর উপলব্ধ মানে হচ্ছে যেটা পাওয়া যায়, পাওয়া যেতে পারে, তাই তো? মানে ছাতার দোকানে যদি লেখা থাকে যে এখানে ছাতা উপলব্ধ, তার মানে হচ্ছে এখানে ছাতা পাওয়া যায়। হ্যাঁ, আর বাঁশের দোকানে যদি লেখা থাকে এখানে বাঁশ উপলব্ধ, তাহলে তার থেকে না এখনই ভালো যে অলরেডি তার বাঁশ দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এইটা হিন্দির থেকে এসেছে বাংলায়। শুভ অপরাহ্ন বন্ধুরা, কেমন আছো তোমরা? মা ভাষায় মন মাতালের পাতায় তোমাদের স্বাগত জানাই। আমি মধুমালতী মজুমদার চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে। এবারের ভিডিওটা আনতে একটু দেরি হয়ে গেল। কেন কি? দাঁড়াও, এই কেন কি কথাটা কিন্তু বাংলা ভাষায় একেবারেই গ্রহণযোগ্য নয়। কেন নয় জানো? হিন্দি কিউকির বাংলা অনুবাদ কেন কি। হিন্দি থেকে কেন ধার করতে যাব বলো তো আমরা? আমাদের কি শব্দ কিছু কম পড়েছে? আমাদের তো আছে কেন না বলে একটা শব্দ। হিন্দির কাছে হাত পাতার কোনো প্রয়োজনই তো নেই তাহলে। বন্ধুরা, তোমরা তো জানোই কিছুদিন বাদে মুক্তি পেতে চলেছে পরিচালক শোভন মুখোপাধ্যায়ের নতুন ছবি গুলবাগিচা। এই ছবির কাহিনীর ব্যাপারে কেউ কি জানো তোমরা? কি বললে? আন্তন চেকভের দ্য চেরি অর্চার্ড নাটক আধারিত সিনেমা এটি? এই ভুলটা করো না কখনো কিন্তু তোমরা। আধারিত এসেছে হিন্দি আধারিত পর থেকে। কেন একে গ্রহণ করব আমরা? ধ্রুপদী ভাষা আমাদের বাংলা ভাষা, বিপুল তার শব্দভাণ্ডার। তা থেকেই নয় শব্দ নিয়ে আমরা বলবো আন্তন চেকভের নাটক অবলম্বনে তৈরি সিনেমা এটি, অথবা আন্তন চেকভের নাটক আশ্রিত সিনেমা এটি। মনে থাকবে, কথা দাও, আধারিত কখনো বলবে না। হিন্দির প্রভাবে আমাদের মা ভাষা ক্রমশ বিপন্ন হচ্ছে। আজকাল খুব শুনবে সহমত, শুরুয়াত, औकात, উপলব্ধ ইত্যাদি। এ সবই কিন্তু হিন্দি। কথা দাও, ধ্রুপদী বাংলায় এসব বেনজল ঢুকিয়ে তার মর্যাদা নষ্ট করবে না তোমরা। আমরা তাহলে কি বলবো? বলবো একমত। औकात নয়, আমরা বলবো
ক্ষমতা, শুরুয়াত নয়, আমরা বলবো শুরু। অ্যাভেলেবেল মানে কিন্তু উপলব্ধ নয়, ওটা হিন্দিতে চলে, বাংলায় চলবে না। বাংলায় আমরা বলবো উপলভ্য বা লভ্য। মনে থাকবে তো বন্ধুরা? ল্যাঙ্গুয়েজ কন্ট্যাক্ট হবে, বাংলার উপরে হিন্দির প্রভাব আছে, আবার হিন্দির উপরেও বাংলার প্রভাব আছে। এটিকে নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নেই। এটা কোনোদিনই, এই আলোচনা প্রত্যেক বছরই থাকে, প্রত্যেক দশকেই থাকে, কিন্তু এর জন্য কোনো বাংলা, বরং একটি শব্দ, যতগুলো শব্দ ইনক্লুড হচ্ছে বাংলা ভাষায়, তত ভাষার স্ট্রেংথ বাড়ছে। দেখো, একটা শব্দ, একটা কেন 1000টা 2000টা শব্দ এসে পড়াতে ভাষার কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। হ্যাঁ, ইংরেজিতে আজকে শতকরা 60% শব্দ হচ্ছে ফরাসি বা লাতিন শব্দ। তাতে ইংরেজির কী হয়েছে? ইংরেজির ব্যাকরণ কি ফরাসির মতো হয়েছে? মোটেই হয়নি। হ্যাঁ, ওসব কিচ্ছু হয় না। আর একটা কথা হলো, ভাষা আমরা ভাবি বাংলা একটা এরকম মানে বক্স তো নয়, তার আগে পেছনেও কিছু ভাষা আছে, আবার এদিকেও কিছু আছে। তো এই ভাষাটাকে খুব এরকমভাবে কাট করা যে এটা বাংলা, এখানে বাংলা শেষ হলো, এখানে হিন্দি শুরু হলো, বা তা তো নয়। তার পাশেই আছে ম্যাথিলি আর বাংলার পাশে মাঝখানে আছে সূর্যাপুরী। তো এরকম ভাষাটা তো একটা চেনের মতন না, তো ওরকম ওইটাকে বলা যে এইটা বাংলা, এইটা হিন্দি থেকে এসে সবসময় কিন্তু এটা সম্ভব না। আর সেরকম দেখতে গেলে বাংলায় কিন্তু অনেক পুরনো শব্দও আছে যেগুলো কোথাও থেকে এসেছে, যেগুলো মোটে ইন্ডো আরিয়ানও শব্দও না, অস্ট্রো এশিয়াটিক যেরকম শব্দও আছে বাংলায়। তো এরকম অনেক শব্দই আছে যেগুলো কি অন্য ভাষা থেকে এসেছে। তো ওইটা আসাটাই স্বাভাবিক। যদি না আসে তাহলে কিন্তু সেটাকে আমরা ডেড ল্যাঙ্গুয়েজ, মানে আস্তে আস্তে ডেড হয়ে যাবে। ভাষাতত্ত্বের আলোচনায় ভাষায় খারাপ, ভুল, ঠিক, বেঠিক, কোনটি ভাষার পক্ষে ভালো, কোনটি ভাষার পক্ষে ক্ষতিকর, এগুলো আলোচনার বিষয় হতে পারে না। ভাষার মধ্যে যা আছে, যা চলছে, ইরেসপেক্টিভ অফ গুড অর ব্যাড, সেটাকেই আমরা আলোচনা করতে হয়। সুতরাং আমরা কিন্তু খুব প্রেসক্রিপটিভ হতে পারি না, আমরা যেটা হতে পারি ডেসক্রিপটিভ। আমরা ব্যাখ্যা করতে পারি কী আছে কী নেই, কীভাবে এলো, কেন এলো, সেটাকে নিয়ে আলোচনা করতে পারি। সুতরাং খুব প্রেসক্রিপটিভ ভিউ পয়েন্ট দেওয়া কিন্তু খুব মুশকিল, বা দেওয়া উচিত নয় বলে আমি মনে করি। একজন ভাষাবিজ্ঞানের ছাত্র বা ভাষাবিজ্ঞানের পাঠক হিসেবে বা ভাষাবিজ্ঞানের অধ্যাপক হিসেবে। বন্ধুরা, আমাদের মা ভাষা শুধু যে হিন্দির প্রভাবেই বিপন্ন হচ্ছে তা কিন্তু নয়। আজকাল খুব শুনবে এরকম সব বাক্য। আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ আর ব্যাকরণ নয়, তোমাদের সাথে একটু কবিতা যাপন করব। শুনেছ তো এরকম বাক্য? কখনো কানে আটকেছে কি? আটকানো উচিত। এই যে আসলাম আর সাথে শব্দ দুটো, বাংলা ভাষার মান্যরূপে এরা গ্রহণযোগ্য নয়। মান্য শব্দ হলো এলাম আর সঙ্গে, সাথে আর আসলাম পূর্ববঙ্গীয়। ভাবা থেকে ভাবলাম, কাজে আশা থেকে আসলাম হওয়া উচিত। কাজে আশা থেকে যদি আমি এলাম করি, তার মানে হচ্ছে যে আমি এই কথাটাকে স্বীকার করে নিচ্ছি যে আশাটা হচ্ছে ব্যতিক্রমী ক্রিয়া। এখন এখানে আমার মত হচ্ছে যে মান্য ভাষায় এটা হয়তো একটু চিন্তা করে, মানে যারা ব্যাকরণ নিয়ে চর্চা করেন তাদের দরকার হলে আলোচনা করে ঠিক করা উচিত যে মান্য ভাষায় কোন রূপটা হওয়া উচিত। এটা যদি তোমার প্রশ্ন হয় যে আশা ক্রিয়াপদটা কি সত্যি ব্যতিক্রমী, শুধু একটা রূপের জন্য ব্যতিক্রমী হওয়াটা যদি হয় তাহলে সে রূপটাকে না ধরাই ভালো, ব্যতিক্রমী রূপটাকে ফেলে দাও। হ্যাঁ, কিন্তু যদি দেখা যায় আশা ক্রিয়ার অনেকগুলো জায়গাতেই ব্যতিক্রমী হচ্ছে, রূপ হচ্ছে, তাহলে স্বীকার করে নিতে হবে যে আশাটা ব্যতিক্রমী ক্রিয়া। সঙ্গে সাথের ব্যাপারে একটা মানে ধারণা অনেকেই পোষণ করেন বা অন্তত করতেন যে সাথে শব্দটা কেবল কবিতাতেই ব্যবহার হওয়ার যোগ্য, গদ্যে ব্যবহার হওয়ার যোগ্য নয়। এইটার কারণটা কি আমি ঠিক জানি না। এরকম আরেকটা শব্দ আসলেই, যেমন এরকম খুব শুনবে ছেলেটা আসলেই ভালো নয়। মান্য ভাষায় এই আসলেই কিন্তু চলবে না, আমরা বলবো আসলে। ছেলেটা আসলে ভালো নয়, আসলেই কথাটা পূর্ববঙ্গীয়। হঠাৎ করে পূর্ববঙ্গের খুব প্রভাব পড়তে শুরু করেছে আমাদের মা ভাষায়। মায়ের এই অমর্যাদা কিন্তু প্রতিহত করতেই হবে। মনে থাকবে তো বন্ধুরা? এই আর এক উৎপাত, হঠাৎ করে। হট শব্দের পঞ্চমীর এক বচন হচ্ছে হঠাৎ।
যেমন বৃক্ষ থেকে বৃক্ষাৎ, পত্রম বৃক্ষাৎ পতন্তি, মানে গাছ থেকে পাতা পড়ে। বৃক্ষাৎ এখানে ক্রিয়া বিশেষণের কাজ করছে। হঠাৎও তাই। হঠ মানে ভাবনা চিন্তা না করা, সেটা যে করে সে হঠকারী, যে কাজটা করে সেটা হঠকারিতা, আর কাজের ম্যানারটা হচ্ছে হঠাৎ। একই রকম শব্দ অকস্মাৎ, ন কস্মাৎ। কিম শব্দের পঞ্চমীর একবচন কস্মাৎ। এভাবেই দৈব থেকে দৈবাৎ। কখনো কি আমরা বলি অকস্মাৎ করে শুনলাম, অথবা দৈবাৎ করে দেখলাম? তাহলে হঠাৎের ক্ষেত্রে কেন এমন করে বলবো যে হঠাৎ করে? হ্যাঁ, হঠাৎ করে পূর্ববঙ্গের খুব প্রভাব পড়তে শুরু করেছে আমাদের মা ভাষায়। ব্লগাররা একটু ভাবুন, একটু ভাবা প্র্যাকটিস করুন। ডোন্ট ইভেন আস্ক প্লিজ। বাংলা ভাষা থেকে এই মহাপ্রাণ ধ্বনিগুলো ক্রমশ হারিয়ে যেতে বসেছে। রবীন্দ্রনাথের গানের কি অবস্থা হবে ভাবুন তো। যেমন ধরুন, তোরি আমার হঠাৎ ডুবে যায়, তোরি আমার। এই গানটা যদি এখন কেউ গায়, তোরি আমার হঠাৎ ডুবে যায়, ডুবে তো গেলই, হঠাৎ হঠাৎ। মানে এখন যদি আমার সঙ্গে রাস্তায় কারোর দেখা হয় এবং সে যদি খুব ভালো করে ঠ উচ্চারণটা করে, আমার কানে লাগবে, এবং গান টানের সময়ও আমার শুনলে কানে লাগে। কিন্তু যারা উচ্চারণের খুব ভালো, মানে উচ্চারণ সম্বন্ধে যারা খুব ভালো চিন্তা করেছেন বলে আমি মনে করি, গানের ক্ষেত্রে বলছি, তারা কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় শুনবে ট। কেউ তার সে কতটা পরিশীলিত উচ্চারণ করে এটা দেখানোর জন্য বলতে পারে, কিন্তু সেও যখন অন্যমনস্ক থাকবে তখন বলবে বলে আমার মনে হয় না। এবং যেটা বললাম যে হেমন্ত মুখোপাধ্যায়ের উচ্চারণে ঠিক সেটাই প্রতিফলিত হয়েছে। ওই যে শুনে দেখবে, যদি তারে নাই চিনি গো সে কি, ঘুমটা আমার নতুন পাতার হঠাৎ, ঘুমটা আমার নতুন পাতার হঠাৎ দোলা পাবে কি তার, হঠাৎ। ধর আগে একটা হ আছে, তো হতে খানিকটা জোর পড়ে যায়, তারপরে ঠ এর জোরটা কমে যায়, যার ফলে একটা প্রবণতা হঠাৎ। এই পরপর দুটো মানে মহাপ্রাণ ধ্বনি উচ্চারণে আমাদের একটু অসুবিধা। লক্ষণীয় বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের শব্দের গোড়ায় কিন্তু অল্প প্রবণতা নেই। সবচেয়ে বেশি আছে শব্দের শেষে, তুলনামূলকভাবে একটু কম আছে শব্দের মাঝখানে। অর্থাৎ শব্দের মাঝে এবং শব্দের শেষে যে মহাপ্রাণ ধ্বনি, সেগুলো কিন্তু আস্তে আস্তে অল্প প্রাণ ধ্বনি হওয়ার প্রবণতায় পেয়ে গেছে, এবং এটা মানুষের স্বাভাবিক উচ্চারণের মধ্যেই ঢুকে এসেছে। মানে যেটা সুনীতিবাবু যে স্ট্যান্ডার্ড কলোকুয়াল বাংলা মান্যচলিতের উচ্চারণের মধ্যেই অল্প প্রাণতার প্রবণতাটা তো দেখিয়েছেন। এখানে একটা উদাহরণ আপনাকে দিই, আপনি জানবেন বা খেয়াল করে দেখবেন যে এই অল্প প্রাণতার সঙ্গে বানানের একটা অদ্ভুত সম্পর্ক আছে। সেটা হচ্ছে কোনো কোনো শব্দের ক্ষেত্রে অল্প প্রাণতা এতটাই স্বাভাবিক উচ্চারণে পরিণত হয়েছে যে তার প্রভাব কিন্তু আমরা বানানে পেয়েছি। সংস্কৃত শব্দটি ছিল হস্ত, প্রাকৃতে হয়েছে হত্থ। তার থেকে যে ধ্বনি পরিবর্তনের নিয়মে শব্দটি বাংলায় এসছে, তাতে হওয়া উচিত ছিল হাত, হয়াকার থ। আপনি নিশ্চয়ই জানেন যে মধ্য বাংলার বহু টেক্সটে কিন্তু হয়াকার থ দিয়ে লেখা হতো, কিন্তু আস্তে আস্তে দেখুন হাত উচ্চারণটা আমাদের হাত থেকে উচ্চারণটা
আস্তে আস্তে ওই ধ্বনি শব্দের শেষের থ তার মহাপ্রাণতা হারিয়ে অল্প প্রাণতায় পরিণত হয়েছে, বানানেও পরিবর্তনটা এসে গেছে। ঠিক আছে, আবার কোথাও কোথাও কিন্তু পরিবর্তনটা আসেনি, যেমন ময়াকার ঠ, হ্যাঁ, আপনি খুব সচেতনভাবে শুনলে দেখবেন কেউ ঠ বলে না, সবাই বলে চল মাঠে খেলতে যাই, ট হয়ে গেছে উচ্চারণটা। হ্যাঁ, ঠিক আছে, বা যেমন ধরুন সুতরাং মাঠের ক্ষেত্রে কিন্তু আমরা ওই ঠটা কিন্তু পাচ্ছি না, বানানে কিন্তু ট হচ্ছে না, ঠই রয়ে যাচ্ছে। আবার ঠিক যেমন হাতের উদাহরণ আমরা আর একটা বানান দিয়ে আপনাকে দেখাবো, সংস্কৃত শব্দটা অষ্ট, প্রাকৃতে হয়েছে অর্থ, বাংলায় হয়েছে আট ঠ, ঠিক আছে, আট মানে 8 এই সেন্সে শব্দ, সংখ্যাবাচক শব্দ 8, কিন্তু এটা উচ্চারণ অল্প প্রাণতায় হয়ে গেছে 8, বানানেও কিন্তু 8 থেকে আস্তে আস্তে হয়ে গেছে কি 8 হয়ে গেছে। সুতরাং মান্য ভাষায় বা মান্য চলিতে স্ট্যান্ডার্ড কলোকাল বেঙ্গলি, যেটা সুনীতিবাবু বলেছেন, কেউ খুব স্বাভাবিক খুব সুন্দর করে দেখিয়েছেন যে এই প্রবণতা আছে এবং এই প্রবণতার ফলে শব্দের মাঝখানে এবং শব্দের শেষে অল্প প্রাণতার প্রবণতা আমাদের আছে। শব্দের গোড়ায় নেই, শব্দের মাঝখানে কম, শব্দের শেষে বেশি। হঠাৎ দিকে দিগন্তরে ধরার হৃদয় ওঠে ভরে, কি হঠাৎ না বললে হঠাৎ তো আসি না, এটা তো হঠাৎ ওই ধাক্কাটাই তো লাগে না ছটা না বললে। আর হঠাৎ কথাটা দেখবেন রবীন্দ্রনাথের গানে, কবিতায় প্রচুর আছে। আর সেগুলোই কিনা বিকৃত উচ্চারণের শিকার হচ্ছে। 100 বছর বাদে এই ভাষাটার কি অবস্থা হবে ভাবুন তো একবার। বিকৃত, কানে নেওয়া যায় না, অসম্ভব। রিকারটার উচ্চারণটা কি হবে, এইটে আমাদের দুটো আমি শব্দ বলছি তোমাকে, একটা হচ্ছে বিকৃত আর একটা হচ্ছে বিকৃত। বিকৃত যেটা আমি বললাম সেটাতে আমি কি করলাম, কয়ের সাথে আর একটা ক যুক্ত করে দিলাম, বিকৃত, তাহলে হচ্ছে বিকৃত। যখনই আমাদের রফলা থাকে তখন আগের যে অক্ষরটা থাকে সেই অক্ষরটা দুটো ধ্বনি উচ্চারিত হয়, বিকৃত। কিন্তু রিকারে আমার সঙ্গে সঙ্গে সেইটা ওই দুটো ধ্বনি উচ্চারণ হবে না, আগের অক্ষরটার আমার একটাই উচ্চারণ হবে। তখন সেইটা করতে গেলে কি করতে হয়, আমার আগের স্বরবর্ণটার ওপর স্ট্রেস দিতে হয়, চাপ দিতে হয়। যেমন আমি বলবো তখন বি, এই ইটাকে একটু টানবো, বিকৃত, কৃত, কৃত, কৃত। তাহলে ওইটা আমি যে বলছি বিকৃত, আর রিকারটা যেটা সেটা হবে বিকৃত। যেমন মাতৃত্ব, নট মাতৃত্ব, তাহলে মাতৃত্ব যদি হয় তাহলে সেটা হচ্ছে রফলা দেওয়া, যেখানে তটা দুটো চলে আসছে, মাতৃত্ব। কিন্তু যখন আমার রিকার আছে সেটা হচ্ছে মাতৃত্ব, ভ্রাতৃত্ব। শব্দের মাঝখানে রফলা এবং রিয়ের ক্ষেত্রে একটা স্পষ্ট পার্থক্য আছে এবং থাকা উচিত বলে আমার অভিমত। রফলায় দ্বিত্ব আছে, রিকারে কিন্তু দ্বিত্ব নেই। সেই জন্য আ, বয়রি, তয়হস্যই সবাই আমরা ভুলে করি আবৃত্তি বলি, কিন্তু উচ্চারণটা আবৃত্তি হওয়া উচিত। এটা আমার অভিমত। রিকারের ক্ষেত্রে কিন্তু দ্বিত্ব নেই, অর্থাৎ উচ্চারণটা নিভৃত হওয়া উচিত। বয়হস্যই কয় রফলা দীর্ঘই ত আর বয়হস্যই কয়রি ত, দুটো উচ্চারণ আমরা একই করে ফেলি। এক্ষেত্রে যেটা হয়, রফলার প্রভাবটা রিকারের উপরে চলে আসে। আমাদের কবিতার ক্ষেত্রে কিন্তু এটা মানার চেষ্টা করা হয় অন্তত, যে রি মানে সেই বর্ণের একবারে উচ্চারণ হবে, রফলা মানে সেই বর্ণের দ্বিত্ব হবে, অর্থাৎ মসৃণ। ধরা যাক কারোর নাম সুব্রত, এটা আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা আছে। সৌম্যমিত্র মশাইকে আমি দেখেছিলাম, উনি খুব সাবলীলভাবে একেবারে সাধারণভাবে বলছেন সুব্রত, কিন্তু আমি একেবারে স্পষ্ট শুনতে পাচ্ছি
একটা বয় হসন্ত আর একটা বয় রফলা, অর্থাৎ ওই দিত্যটা খুব স্পষ্ট, অথচ ওটা একেবারে খুব সাধারণভাবে বলা, কোনো রকম ভেবেচিন্তে সচেতনতা এসেই গেছে সেটা কথা নয়, কিন্তু ওটা আলাদা করে দেখিয়ে বা দাগিয়ে বলা নয়, কিন্তু বোঝা যাচ্ছে স্পষ্ট। আর রিকারে না, রিতে তো ওটা তো দিতে হবে না, ওটা দিতে হবে না। বেশ। এই যেমন আমরা প্রকৃতি উচ্চারণ করতে গিয়ে অনেকেই এই ভুল করি যে কয় রফলাটা দিলে পরে কয় হর্ষই হয়ে যায়, আর রিটা উচ্চারণই হয় না। অনেকেরই হয়, প্রকৃতি একেবারে মানে খুব প্রচলিত উচ্চারণ, কয় হর্ষই হয়ে যায় উচ্চারণ। ওটাতে প্রকৃতি প্রবৃত্তি খুব মুশকিল হয়, আবৃত্তি। যেমন নদী মাতৃক, একটু টান এসে যাবে আগে, কিন্তু একটা মানে একটা হাইপেন দিয়েও আমি বোঝাতে পারি। অমৃত, বিকৃত। ঘোষালের বক্তৃতা করা কর্তব্যই, বেঞ্চি চৌকি আদি আছে সব দ্রব্যই। মাতৃভূমির লাগি পাড়া ঘুরে মরেছে, 100 টিকিট বিলি নিজ হাতে করেছে। চোখ বুজে ভাবে বুঝি এলো সব সভ্যই, চোখ চেয়ে দেখে বাকি শুধু 99। কিন্তু বৃকোদর মৃত্যু আসিল না। হে প্রচণ্ড রাধেয় বিদ্বেষী মরণের পরিবর্তে পড়িল তোমার গণ্ডে নিয়তি রহস্য আবরিয়া, দেবতা মানবে লুকাইয়া পড়িল তোমার গণ্ডে পিপাসা রচিত এক স্নেহের প্রহার। রাধেয় বিদ্বেষে নষ্ট বুদ্ধি বৃকোদর, মধুর মাধুর্যতার বুঝিতে অক্ষম হলে তুমি। তীব্র রাধেয় বিদ্বেষ ফুৎকারে ফুৎকারে সে অমৃতে, হে মর্মমথিত স্নেহ রসে সেই অধর পরশে করিল যন্ত্রণা, ভরা বিষে পরিণত। শুনো হে পাণ্ডব, এইবার সে অধর স্পর্শ ইতিহাস, এক কুঁয়ারীর এক মুহূর্তের বোমে করেছিল এক শিশু ধরণী আশ্রয়। নিষ্ঠুর সমাজ ভয়ে জননী তাহার পারিল না তুলিতে, তাহারে অঙ্কে দিল বিসর্জন। গানে কিরম ভাবে হবে একটু তুমি যদি গিয়ে শোনাও। অমৃতটাই শোনাতে পারি। ডুবে অমৃত পাথারে, ডুবে অমৃত, অমৃত নয়, তো সেরকম নিভৃত প্রাণের দেবতা, নিভৃত নয় কিন্তু, নিভৃত প্রাণের। এইগুলো সকলের শেখা উচিত, শুধু যারা বাচিক শিল্পী বা খবর পড়েন তারা নয়। রোলিং অ্যান্ড অ্যাকশন। বন্ধুরা, পোস্টারটা দেখেছো? এই সার্বজনীনে দুটো ব লক্ষ্য করেছো, আর পূজা মণ্ডপের দন্তান্বয় ড একটু লক্ষ্য করো, এটা নিয়ে পরে আসছি। এই দেখো বন্ধুরা, এখানেও একই জিনিস। এই যে সার্বজনীন বানানটা লক্ষ্য করো, এই যে রেফে দ্বিত্বের ব্যবহার তা এককালে চলতো। একাডেমির বানানবিধি অনুসারে কাট করো, এই যে রেফে দ্বিত্বের ব্যবহার তা এককালে চলতো, একাডেমির বানানবিধি অনুসারে এখন আর তা চলে না। অতএব সার্বজনীন বানান লিখতে হবে বয়ে রেফ দিয়ে, একটাই ব। অনেকেই এটা জানে না, আমরা জেনে নিলাম। কথা দাও, মনে রাখবে তোমরা। এবার আসি মণ্ডপের কথায়। তৎসম শব্দে নত্যবিধান অনুযায়ী ডয়ের সঙ্গে দন্তন্য চলে না, মূর্ধন্য ন চলে। অতএব মণ্ডপ বানান আমরা লিখব মূর্ধন্যয় নয় ড, দন্তান্বয় ড নয় কিন্তু। কথা দাও, মনে থাকবে বন্ধুরা। কিন্তু এই যে দুর্গাপুজো, তাকে কি সার্বজনীন বলবে নাকি সর্বজনীন বলবে? দুটো শব্দের অর্থ কি এক? ভালো করে শুনে নাও তবে। সর্বজনীন শব্দের অর্থ সকলের মধ্যে মঙ্গলকর বা কল্যাণকর, আর সার্বজনীন শব্দের অর্থ সবার মধ্যে প্রবীণ বা সবার মধ্যে শ্রেষ্ঠ। এবার তোমার বাড়ির বা ক্লাবের পুজোকে তুমি সবার মধ্যে শ্রেষ্ঠ মনে করতেই পারো,
কিন্তু সবাই কি তা মানবে? ভেবে দেখো তো বন্ধুরা। সর্বজনীন বললে কিন্তু এসব ঝামেলা থাকে না। সুতরাং আমরা বলবো সর্বজনীন দুর্গোৎসব। সার্বজনীন দুর্গোৎসব কখনো বলো না কিন্তু। সর্বজনীন সার্বজনীন দুটি বানানই সংসদে আছে, হরিচরণে আছে, জ্ঞানেন্দ্র মোহনে আছে, এবং অশোক মুখোপাধ্যায়ের যে বানান অভিধান তাতেও আছে। তো এর কারণটা কি? দুটোকেই শুদ্ধ বলা হয়েছে। অনেকেই ভ্রুকুঞ্চন করেন, বলেন যে ইন প্রত্যয় যোগে আদ্যস্বরের বৃদ্ধি হবে না, সুতরাং সার্বজনীন ভুল, সর্বজনীনই লিখতে হবে। কিন্তু তা ঠিক নয়, কারণ তাহলে এই 4টে অভিধানে, 4-5টা অভিধান যা আমি বললাম, সেখানেও একই কথা লেখা থাকতো যে অসাধু বা অশুদ্ধ, সেটা কোথাও লেখা নেই। তাহলে কারণটা কি? কারণটা হচ্ছে এই যে ইন প্রত্যয়, এই ইন প্রত্যয়ের দুটো পাণিনীয় রূপ আছে। একটা হচ্ছে খ, আর একটা হচ্ছে খুঁই, খ ইয় হসন্ত। খ যোগে সর্বজনীন আর খুঁই যোগে সার্বজনীন। এটা হরিচরণ তার অভিধানে পরিষ্কার করে দেখিয়ে দিয়েছেন। কেন না, প্রথমটা যেটা খ, সেটা হচ্ছে হিতার্থে, সর্বজনের হিতার্থে সর্বজনীন। আর সর্বজন যার অংশ ভাগ, সর্বজন যাতে অংশগ্রহণ করতে পারে, সেটা হচ্ছে সার্বজনীন। সেখানে খই প্রত্যয় আছে। তো খইয়ের এই যে ইয় হসন্ত, এই যে অনুবৃত্তিটা বাদ গেল, এই জন্য আদ্যস্বরের বৃদ্ধি ঘটল। সর্বজনীন মানে সর্বজনের হিতার্থে, সার্বজনীন মানে যেটা সকলেই, সকলের জন্য, সকলে যেখানে অংশগ্রহণ করতে পারে। তো এই হচ্ছে পার্থক্য। ধরো তুমি একটা পারিবারিক পুজো করলে, পরিবারে পুজো করলে, সকলের হিতে, মানে তোমার এক্সটেন্ডেড ফ্যামিলির সবাই, সকলের মঙ্গল চেয়ে তুমি পুজোটা করলে, সেটাকে সর্বজনীন বলা যেতে পারে। কিন্তু সবাই মিলে তুমি পাড়ায় একটা পুজো করলে, পাড়ার সমস্ত আবাল বৃদ্ধ বনিতা জাতি ধর্ম নির্বিশেষে সবাই এসে সেখানে ভিড় করলো, আনন্দ করলো, প্রসাদ খেলো, তখন সেটা সার্বজনীন হবে। আমার মতে বারোয়ারি পুজো যেগুলো হয়, সেগুলোকে সার্বজনীন বলাই উচিত, কারণ সকলেরই সেখানে অবারিত দ্বার, সবাই সেখানে যেতে পারে। সেখানে সার্বজনীন বললে সর্বজন অংশগ্রহণ করতে পারে, তার মধ্যে সর্বজনের হিতও থাকতে পারে। কিন্তু শুধু যদি সর্বজনের হিতার্থে হয়, সেখানে হয়তো সর্বজন অংশগ্রহণ নাও করতে পারে। সেদিন একটা বই দেখছিলাম, কি যেন নাম, এক মিনিট, হ্যাঁ, পুরাণ পুনর্কথন নাম। এই পুনর্কথন আর অন্তর্তদন্ত ঠেকানো গেল না দেখছি। পুনঃ যোগ কথন হচ্ছে পুনঃ কথন, আর অন্তঃ যোগ তদন্ত হচ্ছে অন্তস্তদন্ত। কিন্তু কেউ তো মানছে না সেটা আজকাল। ভাষাটা এভাবে আর কত বিকৃত হবে বলুন তো? হ্যাঁ, আমারও তো একই প্রশ্ন। আলাদাই হিন্দি আলাগ হি কে অ্যাডাপ্ট না করলে বাঙালির আর চলছে না দেখছি। সঙ্গে আবার সঠিক। কোন একটা সিনেমায় সত্য বন্দ্যোপাধ্যায়ের বোধহয় ডায়ালগ ছিল, ভগবান আমাকে পাগল করে দাও। আমার এখন একই কথা বলতে ইচ্ছে করছে, ভগবান আমাকে পাগল করে দাও। খুব সম্ভবত ছুটির ফাঁদে, খুব সম্ভবত ছুটির ফাঁদে, কিন্তু সঠিক শব্দটাও বেঠিক। আলবাত বেঠিক। সঠিক শব্দটা হলো ঠিক, না না, ঠিক শব্দটা হলো সঠিক। কি বলছি আমি, সঠিক শব্দটা হচ্ছে বেঠিক। দেখ তালিকা, মাথাটা গুলিয়ে গেছে। আরে বলুন না আপনি। সঠিক শব্দটা হলো, শুনুন, সঠিক বলে বাংলা ভাষায় কোনো শব্দ হয় না, এটা বুঝবেন কবে? ধ্রুপদী বাংলার ধ্রুপদী ক্যাচাল। ভাষাটা একদিনে সত্যি তাহলে ধ্রুপদী হয়েছে। খেতাবটা নিয়ে আগে সন্দেহ ছিল, শুড আই কিপ দিস গোয়িং?
কাট। কেন্দ্রীয় সরকার যে মানদণ্ডের নিরিখে আধুনিক নব্য ভারতীয় আর্য ভাষাগুলিকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে, সেই মানদণ্ডের নিরিখে বাংলার এখন নয়, অনেক আগেই ধ্রুপদী ভাষা পাওয়ার মর্যাদা দাবি করত। কারণ দেখুন, নব্য ভারতীয় আর্য ভাষাগুলির মধ্যে বাংলার একটি দীর্ঘ সাহিত্যের পরম্পরা আছে, লিখিত নিদর্শনের পরম্পরা আছে। এই কথা আমরা সকলেই জানি। চর্যাপদের রচনাকাল দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে কোনো এক সময়। যদিও চর্যার যে ভাষা, সে ভাষা প্রাচীন বাংলা নাকি প্রাচীন বাংলার সঙ্গে প্রাচীন ওড়িয়াও দাবি করতে পারে, প্রাচীন অসমিয়াও দাবি করতে পারে, এমনকি হিন্দিও দাবি করে এসছে, এই বিতর্ক আছে। যতই এই বিতর্ক থাক, চর্যাগীতির সঙ্গে প্রাচীন বাংলার যে একটি গভীর সম্পর্ক আছে তা কিন্তু অস্বীকার করার উপায় নেই। এটা ঠিক যে 1926 সালে ODBL রচনার সময় সুনীতিবাবু প্রমাণ করেছিলেন যে চর্যাগীতি ভাষা প্রাচীন বাংলার নিদর্শন। যদিও অনেক পরবর্তীকালে 60-এর দশকে আর্তবল্লভ মহান্তি মেমোরিয়াল ভলিউমে তিনি একটু অন্যরকম একটি ধারণা দিয়েছিলেন, যেখানে তিনি বলতে চেয়েছিলেন যে আসলে চর্যার যে ভেতরের খোলস, তার মধ্যে আছে অপভ্রংশ এবং অবহট্টের প্রভাব, আর বাইরের খোলসে আছে অনেকগুলো নব্য ভারতীয় আর্য ভাষার ছাপ। সেই সুনীতিবাবুর এই বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু অনেক বিতর্ক হয়। যাক, আমি সেই বিতর্ককে এড়িয়েই গিয়ে বলছি যে চর্যা প্রাচীন বাংলায় একমাত্র প্রাচীন বাংলায় লেখা না ওই সময় অনেকগুলি ভাষার ছাপ আছে, এই বিতর্ক বাদ দিয়েও নিশ্চিন্তে বলা যেতে পারে যে চর্যা অন্তত 1000 কি 1200 বছরের পুরনো। আমার মনে হয় না খুব একটা উপকার হবে যদি না আগে যা যা করা হচ্ছিল বাংলাকে নিয়ে তার থেকে বেশি কিছু করা শুরু হয়। ধ্রুপদী হলে যে সুযোগটুকু পাওয়া যাবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, গবেষণার ক্ষেত্রে কিছু সুবিধা রয়েছে, কিছু পুরস্কার পাওয়া যাবে, একটু সচেতনতা তৈরি হবে, ঠিক কথা। কিন্তু সেই সচেতনতা যদি একটা প্রাতিষ্ঠানিক সচেতনতা হয়ে যায় যে কিছু প্রতিষ্ঠান ওই কাজটা করছে, আমজনতা ও ধ্রুপদী হলো তো আমার কি এলো গেল, তার জন্য ধ্রুপদীর সম্মানটা যে দরকার ছিল বাংলার, হ্যাঁ এবং না। কারণ বাংলা ভাষা নিয়ে যারা চর্চা করেছেন তারা বাংলায় চর্চা করে ইতিমধ্যেই নোবেল পেয়েছেন, ইতিমধ্যেই অস্কার পেয়েছেন, আর বেশ কিছু ভালো ভালো পুরস্কার পেয়েছেন। এবং বাংলা ভাষা চর্চা যদি আমি আমাদের সেই নবজাগরণ থেকে শুরু করে এখন যা যা চলছে বলি, বিভিন্ন ক্ষেত্রে যে পরিমাণ হয়েছে, ভারতীয় খুব কম ভাষার ক্ষেত্রে সেটা হয়েছে, খুব কম ভাষার ক্ষেত্রে। ফলে বাংলার একটা আলাদা জগৎ ছিল, আছে। সরকারের দেওয়া একটা লেজুর বিশেষণ, এই বিশেষণে একটা ভাষার কিছুই এসে যায় না। ভাষা বেঁচে থাকে, তার গৌরব বাড়ে তার ব্যবহারের ওপর, তার বক্তারা কিভাবে ব্যবহার করছে, এবং কখনো কখনো সাহিত্যের গৌরব ভাষার ওপর চাপানো হয়, যে সেই গৌরবও ভাষার গৌরব বাড়ে। তবে বাংলা সাহিত্যের একটা গৌরব আছে, বাংলা চলচ্চিত্রের একটা গৌরব আছে, নাটকের গৌরব আছে, সব মিলিয়ে। এবং বাংলা ভাষা বাংলাদেশের জাতীয় ভাষা, রাষ্ট্রীয় ভাষা, আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ভিত্তি হচ্ছে বাংলা ভাষা। ফলে এই সব গৌরবের পাশে ওটা কিছুই নয়। ফলে আমি এটা নিয়ে মাথা ঘামাই না, এবং এটা বাংলা ভাষার কোনো গৌরব বৃদ্ধি হলো আমি মনে করি না। কারণ আমাদের পুরনো পণ্ডিতেরা, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বা বিজয়চন্দ্র মজুমদার, এরা যেভাবে ভাষার আমাদের বয়স নির্ধারণ করেছে, আমি মনে করি না তারা খুব বোকাশোকা ছিলেন, তারা ভুল বলেছেন। যাই হোক, এখন প্রচুর রাশি রাশি তথ্য জোগাড় করে বড় ভলিউম তৈরি করে দেওয়া হয়েছে। ভারত সরকারের বিশেষজ্ঞরা যেটা দেখে মুগ্ধ হয়েছেন, এবং ধ্রুপদী ভাষা তার সঙ্গে অসমীয়াও হয়েছে। সম্প্রতি আরও একটি প্রাচীন বাংলার নিদর্শন পাওয়া গেছে, সেটি হচ্ছে চীনা তিব্বতী একটি প্রাচীন চীনা অভিধানে
প্রায় বেশ কিছু পুরনো বাংলা শব্দের নিদর্শন মিলেছে এবং মনে করা হচ্ছে যে এই প্রাচীন চীনা অভিধানটির রচনাকাল প্রায় 7ম শতাব্দীতে। সুতরাং এই এত প্রাচীন নিদর্শন যে ভাষার আছে, সে ভাষার ধ্রুপদী ভাষার পাওয়ার মর্যাদা, সেই ভাষা অবশ্যই ধ্রুপদী ভাষার খেতাব পেতে পারে। আবার আমি বলছি, এ কথাটা আমি আবার রিপিট করতে চাই যে কেন্দ্রীয় সরকার যে মানদণ্ডের নিরিখে ধ্রুপদী ভাষাগুলোকে চিহ্নিত করেছে, সেই মানদণ্ডে বাংলা তো অবশ্যই ধ্রুপদী ভাষা হতে পারে। আপনি যে ওই বললেন ধ্রুপদী ভাষার যে মানদণ্ডের কথা, আমার প্রশ্ন সেই মানদণ্ডটাকে নিয়ে। এটা কি প্রশ্নাতীত? মানে কেননা ওই যে অর্থের গ্রিক, ল্যাটিন বা সংস্কৃত ধ্রুপদী, সেই অর্থকে কি বাংলায় ধ্রুপদী বলা যায়? না, এই কথা আমি নিজেও কিছুদিন আগে একটি লেখায় লিখেছি, আপনার চোখে পড়েছে কিনা জানি না, যে অর্থে, হ্যাঁ দেশে, যে অর্থে আমরা সংস্কৃত, গ্রিক, লাতিনকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছি, সেই মানদণ্ড কিন্তু এখানে প্রযোজ্য নয়। প্রথমত দেখুন, সংস্কৃত, গ্রিক, লাতিন এদের দীর্ঘ সাহিত্যিক ঐতিহ্য আছে। মানে এদের একটা, আমি বলতে চাইছি, এটা বয়োবৃদ্ধ ভাষা, বহু দিনের পুরনো। তত প্রাচীন সাহিত্যিক ঐতিহ্য স্বাভাবিকভাবেই আমাদের ভাষাগুলির মধ্যে নেই। তবে শুধুমাত্র প্রাচীনত্ব কিন্তু নয়, সংস্কৃত, গ্রিক, লাতিনের ক্ষেত্রে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার আরও একটা কারণ হচ্ছে যে এই ভাষাগুলির কিন্তু অন্য ভাষার উপরে যথেষ্ট প্রভাব আছে। ইংরেজিতে বহু শব্দের উৎপত্তি লুকিয়ে রয়েছে গ্রিক এবং লাতিন ধাতুর মধ্যে। দেখুন, ভারতীয় আর্যের ভাষাগুলোর মধ্যে, ভারতীয় আর্যের ঠিক যেমনভাবে গ্রিক ও লাতিনের প্রভাব আছে ইংরেজির উপরে, ঠিক তেমনভাবে সংস্কৃতের প্রভাব আছে ভারতীয় ভাষাগুলির প্রভাবে, প্রত্যক্ষ বা পরোক্ষ। সেই কারণেই কিন্তু যে ধ্রুপদী ভাষার যে মর্যাদা গ্রিক, লাতিন এবং সংস্কৃতকে দেয়া হয়, আমার মনে হয় না এই মানদণ্ড আধুনিক নব্য ভারতীয় আর্য ভাষাগুলির ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। যদিও এটা আমি আমার একটি লেখায় বলেছি যে এডওয়ার্ড সাপির কিন্তু গ্রিক, লাতিন, সংস্কৃত ছাড়াও প্রাচীন চীনা এবং প্রাচীন আরবি ভাষাকেও কিন্তু ধ্রুপদী ভাষা দেওয়ার পক্ষে মত দিয়েছিলেন তার বিখ্যাত ল্যাঙ্গুয়েজ গ্রন্থে 1921 সালে যা রচিত হয়েছিল। যাই হোক, আপাতভাবে এই ধরনের তকমা কিন্তু অবশ্যই বিতর্ক তৈরি করতে পারে, যদি না এইগুলো সত্যিই প্রকৃতভাবে কোনো ভাষাতাত্ত্বিক চর্চার উপর দাঁড়িয়ে হয়। যদি এগুলোর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকে এবং সেই উদ্দেশ্য যদি আমাদের কাছে স্পষ্ট হয়, তবে তো বিতর্ক আরও বৃদ্ধি পাবেই। 2004 যেটা সারা পৃথিবী যে স্বীকার করেছে সংস্কৃত, গ্রিক, লাতিন ধ্রুপদী ভাষা, সংস্কৃতকে একপাশে সরিয়ে রেখে 2004 তামিলকে প্রথম ধ্রুপদী ভাষা বলা হলো। এতে বোঝা যায় যে সরকারের কোনো একটা মতলব ছিল। মতলব হচ্ছে দক্ষিণের মানুষদের খুশি করা। ফলে আমি এই রাজনীতিটা কোনো অর্থ বুঝি না এবং এই রাজনীতিটাকে আমি পছন্দও করি না। কিন্তু এই ধ্রুপদী হয়েছে, তারপরে তো কয়েকটা মাস গেল, প্রাতিষ্ঠানিক খুব একটা হইচইও যে হয়েছে তা কিন্তু নয়। কাগজে খবর বেরিয়েছে যে প্রতিষ্ঠানের কারণে আমরা ধ্রুপদী ভাষার সম্মানটা পেয়েছি, তারা বেশ কিছু কাজ করার চেষ্টা করছেন। তার বাইরে আম জনতার মধ্যে যদি ধ্রুপদীতে খুব কিছু প্রভাব না পড়ে, আমার মনে হয় না এই তকমায় আমাদের খুব একটা কিছু লাভ হবে। লিভিং ল্যাঙ্গুয়েজ বা সচল ভাষা চলে সচল নিয়মে, আর অচল নিয়ম থাকে ডেড আর হিস্টোরিক্যাল ল্যাঙ্গুয়েজে। বাংলারও সেই মরণ দশা। হাজারটা তার অনর নিয়ম, তাও আবার নিজস্ব নয়। পান থেকে চুন খসলেই তেড়ে আসবেন ভাষাবিদেরা। তার উপর আছে পাণ্ডিত্য প্রকাশের বশে ঠিক জিনিসকেও ভুল বলে দাগিয়ে দেওয়ার প্রবণতা। এই যেমন ধরুন সর্বজনীন সার্বজনীন প্রসঙ্গটা, কিংবা ধরুন সহমত। কোনো অভিধানেই শব্দটা নেই এমনটা কিন্তু নয়। জগন্নাথ চক্রবর্তীর লেখা অভিধানে ঐকমত্য অর্থে সহমত পাবেন। পদ পরিচয় বিশেষ্য, ইংরেজি অর্থ কনসেনসাস। যেহেতু বিশেষ্য, তাই একে আর স্নেয় যোগ করে সাহমত্য করতে হয় না। আমি সহমত বললে অবশ্য শব্দটা বিশেষণও হয়। শব্দটা তার মানে দুভাবেই ব্যবহৃত হতে শব্দটা তার মানে দুভাবেই ব্যবহৃত হয় বাংলায়। এটাই সচল ভাষার সচল নিয়ম।
কিন্তু বাংলায় তো তা হবার জো নেই। হাজারটা অচল নিয়ম নিয়ে তাকে তো বাঁধা পড়তেই হবে। ধ্রুপদী ভাষা বলে কথা, কিন্তু ধ্রুপদী মানেই যে সবসময় ডেড ল্যাঙ্গুয়েজ তা কিন্তু না। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়। আর বাংলার যে অবস্থা বোধহয় সেই পথেই চলেছে। আসুন তার আসন্ন মৃত্যুতে আমরা 2 মিনিট নীরবতা পালন করি ইন অ্যাডভান্স। এই বুঝি ভয় ভাষাবিদ আসছে তেরে, এই বুঝি ভয় ভাষাবিদ আসছে তেরে। দুঃসময় কবিতার এই যে অজাগর গরজে সাগর ফুলিছে, এখানে অজাগর শব্দটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। এখন আমিও দেখেছি ব্যুৎপত্তি অনুযায়ী অজাগর মানে নিদ্রিত, এ কথা ঠিক, কিন্তু অজাগরকে কি অজগর শব্দের উচ্চারণ ভেদ হিসেবে ভাবা যায় না? যদি তা যায় তাহলে দৃশ্য শ্রাব্য মাধ্যমে সেটা অনেক বেশি গ্রহণযোগ্য। নিদ্রিত শব্দটাকে কি দৃশ্য শ্রাব্য মাধ্যমে তুলে ধরা আদৌ সম্ভব? কি মনে হয় আপনাদের? দ্যাটস আ গুড পয়েন্ট টু রিজলভ দ্য কেস। এই কবিতার ইংরাজি অনুবাদ কি আছে? কেউ কি বলতে পারবেন? এনিওয়ান দেয়ার? Though the evening comes with slow steps and has signaled for all songs to cease, though your companions have gone to their rest and you are tired, though fear broods in the dark and the face of the sky is veiled, yet bird, oh my bird, listen to me, do not close your wings. That is not the gloom of the leaves of the forest. That is the sea swelling like a dark black snake. That is not the dance of the flowering jasmine, that is flashing foam. Ah, where is the sunny green shore? Where is your nest? Bird, oh my bird, listen to me, do not close your wings. দুঃসময় প্রথম দুটো স্ট্যান্জা পড়লাম, রবীন্দ্রনাথের নিজের করা অনুবাদ। বাংলায় কি লিখছেন একবার দেখি। বাংলা এখানে বলছেন, এ নহে মুখর বন মরমর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে। এই তো, এখানে তাহলে স্নেকেরই উল্লেখ করছেন, মানে অজাগর বলতে উনি অজগরই বুঝছেন। তাহলে ভাষাবিদেরা যতই তেড়ে আসুন না কেন, ওনাদের ব্যাকরণ এখানে আর খাটবে না, তর্ক তাহলে শেষ। এই তো, এই সি সোয়েলিং লাইক আ ডার্ক ব্ল্যাক স্নেক, অজাগর মানে তাহলে স্নেক। রবীন্দ্রনাথ নিজে এই অর্থই নির্দেশ করেছেন, তর্ক তাহলে এখানেই শেষ। তর্কটা আসলে শুরু, অত লাফিয়ে লাভ নেই বাবা। মানে সব জানবেন পরের এপিসোডে। পরের এপিসোড? হ্যাঁ, পরের এপিসোডে। আজকের মতো ক্ষমা দিন, অনেক হয়েছে। এই লাইটটা বন্ধ করো তো, পাখাটা চালো। ওহ, আর পারা যাচ্ছে না। বৈয়াকরণ তাকাচ্ছেন কুঁচকে ভুরু, সন্ধি সমাস এবং কারেক্ট বানান কি বলবো, কি আর কি বলবো ভেবেই সারা। কয় গ্রাম ভারী গ্রামার গুরু ধন গ্রাম্পি, গুটি গুটি পায় ফ্রন্টর টপকাই, তেলে জলে বিষে গুরু চন্ডালি ভাই, ফিস ফিস করে বলে উঠি গলা ছেড়ে। এই বুঝি ভয় ভাষাবিদ আসছে তেরে, এই বুঝি ভয় ভাষাবিদ আসছে তেরে।
তাহলে ওই কথা রইল, আমাদের অজাগর মামলার ফয়সালা আগামী এপিসোড, যেটা আসবে ঠিক 1 সপ্তাহ বাদে। এবার কবে ঠিক হলো? কাট 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 কাট। কি আমি কিছু ভুল বললাম নাকি? হ্যাঁ মানে 1 সপ্তাহ বাদে আসছে না। আইসি, তো কি 2 সপ্তাহ বাদে আসবে? অন্তত 2-3 মাস বাদে। 2-3 মাস? এই মানেটা কি? হ্যাঁ, আসলে টিমের টাকা ফুরিয়ে গেছে, তো টাকা পয়সা জমি আবার স্টার্ট হবে। কি অপদার্থ টিম মাইরি! হ্যাঁ, একটা চ্যানেল শুরু করেছে, টাকা পয়সা নেই, এ তো লাটে উঠে যাবে। এই শুনুন শুনুন, এই যারা আপনারা এই ব্লু অ্যারোমা টেলস কে সাবস্ক্রাইব করেছেন, সব দলে দলে আনসাবস্ক্রাইব করুন ইমিডিয়েটলি। না বন্ধুরা, এই ভুলটা কিন্তু কখনো করো না তোমরা। ব্লু অ্যারোমা টেলসের সদস্যরা এই মুহূর্তে কিছু আর্থিক সমস্যার মধ্যে পড়েছে। আমাদের উচিত এই দুঃসময় তাদের পাশে থাকা। চ্যানেলটাকেও আনসাবস্ক্রাইব করবে না, কথা দাও। ব্লু অ্যারোমা টেলসকে আমাদের কিছু সময় দিতেই হবে, সেই সঙ্গে দিতে হবে কিছু অর্থ। ওই দেখো বন্ধুরা, একটা কিউআর কোড দেখতে পাচ্ছ? এই কোডটা স্ক্যান করে যে যার সামর্থ্য অনুযায়ী কিছু কোডটা স্ক্যান করে যে যার সামর্থ্য অনুযায়ী অর্থ সাহায্য করো ব্লু অ্যারোমা টেলসকে। কথা দাও বন্ধুরা, এই দুঃসময়ে তোমরা তাদের পাশে থাকবে। নীতি শিক্ষার আসর খুলে ভিডিও ভাইরাল করার ধান্দা, যত সব। সে যাই হোক না কেন, আপনারও কিন্তু কিছু কন্ট্রিবিউট করা উচিত। না হলে ভেবে দেখুন, আপনার অজাগর মামলা কিন্তু ঝুলেই থাকবে। আপনি কি চান সেটা? পড়েছি যৌবনের হাতে, খানা তো খেতেই হবে সাথে। ঠিক আছে, দেখি। পেয়েছি। আচ্ছা, যা কিছু দিলেই হবে তো? হ্যাঁ, দিন। দিলাম 10 টাকা। এই আপনারা যে যা পারেন দিন দিন দিন, তা না হলে দেখুন এই আমাদের এই অজাগর আর জাগবে না, খুব মুশকিল, কোনদিন জাগিবে না আর। তারপর কি তারপর কি তারপর কি? কোনদিন জাগিবে না আর, জাগিবার গাঢ় বেদনার অবিরাম অবিরাম ভার সহিবে না আর। বন্ধুরা, সবাই অর্থ সাহায্য করেছো তো? না করলে এখনই করে ফেলো। আর হ্যাঁ, যারা এখনো ব্লু অ্যারোমা টেলসকে সাবস্ক্রাইব করোনি, তারা অবিলম্বে সাবস্ক্রাইব করে ফেলো। ওই যে নিচে বেল আইকনটি দেখতে পাচ্ছ? ওইটাই টোকা মারো। মেরেছো? এভাবেই পাশে থাকবে তোমরা, কথা দাও বন্ধুরা। কিন্তু 2-3 মাস বাদেও যদি দেখি কোনো আপডেট নেই, তখন কি হবে? তখন আর কি, তখন না হয় আনসাবস্ক্রাইব করে দেবেন। এই কথাটা মনে রেখো। বি কেয়ারফুল, ভেরি ভেরি কেয়ারফুল।